পেছালো গণটিকা কার্যক্রম। শনিবার পরীক্ষামূলক দেওয়ার পর পুরো দমে শুরু 14 আগস্ট। করোনায় রেকর্ড 264 জনের মৃত্যু। কাল থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে। সীমান্ত এলাকায় বেড়েছে মানব পাচার। ভারতে প্রায় 10,000 বাংলাদেশি নারীর বন্দি জীবন। পাচারকারীদের অর্ধশত আস্তানার সন্ধান। নওগাঁয় চালের দাম ঊর্ধ্বমুখী, কেজি প্রতি বেড়েছে 5 টাকা পর্যন্ত। লকডাউন ও অতিরিক্ত পরিবহন খরচের অজুহাত ব্যবসায়ীদের, বাজার তদারকির দাবি ভোক্তাদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। শুরুতেই করোনা প্রসঙ্গ। কোভিড টিকাদান ক্যাম্পেইন পরিকল্পনায় এলো বড় পরিবর্তন। শনিবার থেকে শুরু হচ্ছে না সপ্তাহব্যাপী ক্যাম্পেইন, ওই দিন হবে পরীক্ষামূলক টিকাদান। নতুন পরিকল্পনা অনুযায়ী 1 সপ্তাহ বিরতি দিয়ে 14 থেকে 19 আগস্ট পর্যন্ত পুরোদমে ক্যাম্পেইন চলার কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকার মজুদ আর সংরক্ষণের বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে এসে বড় পরিবর্তন। প্রান্তিক পর্যায় সহ সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে কথা ছিল শনিবার থেকে সপ্তাহব্যাপী গণটিকাদান ক্যাম্পেইন শুরু। তবে 2 দিন আগেই পরিকল্পনায় কাটছাট। শনিবার চলবে কেবল পরীক্ষামূলকভাবে। নতুন পরিকল্পনা অনুযায়ী 14 থেকে 19 আগস্ট পর্যন্ত পুরোদমে টিকা ক্যাম্পেইন চালানোর ভাবনা। 7 তারিখে হবে। আপাতত আমরা একদিনই করব। এই প্ল্যানটা সবসময় ভাইব্রেন্ট। আমরা আমাদের সুবিধা মতন এটাকে বাড়াবো, কমাবো, এডিশন করব, সাবট্রাক্ট করব। এটা একদম অ্যাবসলিউট কোনো কিছু না। এগুলা যে বারবার পরিবর্তন আনা হচ্ছে, এটা কিন্তু ফ্রম দ্য আউটপুট অথবা ইনপুট অফ দ্য ফিল্ড। টিকার কম মজুদ আর সংরক্ষণ জটিলতাও প্রভাব ফেলেছে ক্যাম্পেইন কার্যক্রমে পরিবর্তন আনা। 1 সপ্তাহে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা থাকলেও বর্তমানে হাতে আছে কেবল মডার্নার 44 লাখ আর সিনোফার্মের 47 লাখ ডোজ। জাপান থেকে অ্যাস্ট্রাজেনিকার 16,43,000 টিকা আসলেও তা রাখা হয়েছে দ্বিতীয় ডোজের জন্য। আমরা তো সবগুলোকে সব জায়গায় নিতে পারছি না, কারণ মডার্নার যে পরিমাণ টিকা আমার হাতে আছে, আমি এখন সবটাকে যদি একদম গ্রাম পর্যন্ত নিতে পারতাম তাহলে আমি বাড়াই দিতে পারতাম। আমি তো সবটা ওই জায়গায় নিতে পারছি না। টিকার পরিমাণ তো এরকম না যে এক লটে অনেক আসছে। বাল্ক যেটা আসা বলে সেরকম তো আসছে না। এখন আমাকে 4টা টিকা দিতে হচ্ছে, সেটাও একটা জটিলতার কারণ। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জিনোম সিকোয়েন্সে দেখা গেছে জুলাইয়ে দেশে কোভিড শনাক্তদের 98% ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী। 24 ঘন্টায় সারা দেশে করোনায় রেকর্ড মারা গেছেন 264 জন। সর্বোচ্চ ঢাকায় প্রাণহানি 87, এরপরই চট্টগ্রামে মারা গেছেন 56 জন। বেশিরভাগ রোগী শ্বাসকষ্টে ভুগছেন। শয্যা ও আইসিইউ সংকটে বেসামাল হাসপাতালগুলো। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা আর উপসর্গ নিয়ে প্রতিদিনই শত শত মানুষ হাসপাতালমুখী। শয্যার জন্য হাসপাতালগুলোতে ছোটাছুটি করছেন রোগীর স্বজনরা। তার সঙ্গে আইসিইউ সংকটে রোগীদের ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ। সীমিত শয্যার কারণে মুমূর্ষু রোগীর জন্য মিলছে না আইসিইউ। যারা পাচ্ছেন তাদের প্রতিটি মুহূর্তই কাটছে আতঙ্কে। অক্সিজেনের মাত্রা কম নিয়ে যেসব গ্রামের রোগী হাসপাতালে আসছেন তাদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে বলে জানান চিকিৎসকরা। গ্রাম থেকে লেট করে আসে এবং অক্সিজেন যদি 70 নিচে নিয়ে আসে, সেগুলো আবার সেন্ট্রাল অক্সিজেন লাইন দিয়ে আসলে কিছু করা যায় না। করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 21 জন মারা গেছেন। তাদের মধ্যে 14 জনই ময়মনসিংহের। হাসপাতালের করোনা ইউনিটে 230 শয্যার বিপরীতে ভর্তি আছেন 580 জন রোগী, আর শনাক্তের হার 20.21%। আইসিইউর জন্য অনেক চেষ্টা করছি, ডাক্তাররাও অনেকেও করছে, হেল্প করছেন, কিন্তু আমরা আইসিইউ বেড পাই নাই। আমরা যদি আইসিইউটা পাইতাম তাহলে আমাদের সুবিধা হইতো। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে 19 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশালেরই 9 জন। শনাক্তের হার 48.14%। আইসিইউর জন্য হাহাকার রোগীর স্বজনদের। আমার রোগী খুব ঝুঁকিপূর্ণ, এখন বাঁচে কিনা আমি জানি না, অনেক অসুস্থ। এ জায়গায় সিলিন্ডারের খুব অভাব। আমি অক্সিজেনে দিছি, ওই আমি সিট পাই না। রাজশাহী মেডিকেলে মারা গেছেন 17 জন। তাদের মধ্যে রাজশাহীর 5 ও নাটোরের 4 জন। 24 ঘন্টায় 193টি নমুনা পরীক্ষায় শনাক্ত 46 জন, হার 23.71%। গত 2 দিন থেকে জ্বর এসেছিল, আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করেছি, উনি ভর্তি করার পরামর্শ দিল। করোনা ও উপসর্গ নিয়ে ফেনীতে 15 ও চাঁদপুরে 14 জন মারা গেছেন। শনাক্তের হার ফেনীতে 25.22% ও চাঁদপুরে 47.61%। আমার অক্সিজেন পাইতেছি না,
মতলব থেকে আমার চাঁদপুর পাঠাইছে, মানে চাঁদপুর থেকে আমি কই যাবো আমার মারে নিয়ে। 11 জন করে মারা গেছেন কুষ্টিয়া ও ফরিদপুরে। কুষ্টিয়া সদর হাসপাতালে 217 জন ও ফরিদপুর মেডিকেলে 339 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। দুই জেলার শনাক্তের হার প্রায় 41%। আর সিলেট মেডিকেলে মারা গেছেন 12 জন। প্রতিদিন আমাকে 4500 টাকার ওষুধ কেনা লাগতেছে। আইসিইউ বেডও পাইতেছে না, নর্মাল বেডও পাইতেছে না। রংপুর, বগুড়া ও চট্টগ্রামে করোনা ও উপসর্গ নিয়ে 9 জন করে মারা গেছেন। শনাক্তের হার রংপুরে প্রায় 41%, চট্টগ্রামে 36% ও বগুড়ায় 17.5%। বেড পাওয়া যাচ্ছে না। আমাদেরটা রোগী এমনি বেড পাইছি, কিন্তু এমনি ঠিক আছে, ট্রিটমেন্ট চলতেছে ভালো ইনশাআল্লাহ। আইসিইউ পাওয়া যাবে না। এছাড়া 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে 8 জন করে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়, 7 জন করে কুমিল্লা, দিনাজপুর ও যশোরে এবং 5 জন করে মারা গেছেন নোয়াখালী ও ঝিনাইদহে। আহসানুল করিম, সময় সংবাদ। কুমিল্লায় করোনা মহামারীতে অক্সিজেন সরবরাহ নিয়ে নানান অভিযোগ। উচ্চমূল্যে সিলিন্ডার বিক্রি, রিফিল করতে দ্বিগুণ টাকা এবং সিলিন্ডার পেতে দেরি, এমন অভিযোগ নিত্যদিনের। সবচেয়ে ভয়াবহ অভিযোগ, মেডিকেল অক্সিজেনের সিলিন্ডার বিক্রি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন, যা ব্যবহার নিষিদ্ধ। সিভিল সার্জনের দাবি, এমন অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। কুমিল্লা থেকে বাহার রাহানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুমিল্লায় করোনার উচ্চ সংক্রমণে হাসপাতালে শয্যা পাওয়া নিয়ে চলছে হাহাকার। শয্যা না পেয়ে হাসপাতাল চত্বরেই সিলিন্ডার অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্স ও সিএনজিতে রেখেই চলছে জীবন বাঁচানোর লড়াই। আমরা যে ওনারা একটু অক্সিজেন দিয়ে দেখি কি অবস্থা, ওনারা আমাদেরকে ভিতরে অ্যালাউ করছে না। অক্সিজেনের ব্যবস্থা করতেছেন, আমরা বলতেছি নিয়ে আপনারা বেডে শোয়ান, নিচে শোয়ান, তাও দিতেছে না। এদিকে মেডিকেল অক্সিজেনের বদলে সিলিন্ডারে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন রিফিল করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী আওয়ামী লীগ নেতার। অনেক অসাধু ব্যবসায়ী করোনা মহামারীর সুযোগে অনৈতিক কাজ করছেন বলে জানান অক্সিজেন ব্যবসায়ীরাও। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটা ব্যবহার হয় রড কাটা, রড গলায়। এই অক্সিজেনটাও দিয়েও মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা অন্যায়। প্রশাসনের কাছে দাবি যে এগুলা সঠিকভাবে তারা নিরূপণ করা উচিত। কালোবাজারি ব্যবসায়ীরা ইন্ডাস্ট্রিয়াল শিপইয়ার্ড থেকে এনে এগুলো মার্কেটে ছাড়তেছে এবং আপনার অজৈব অক্সিজেন পুড়িয়ে বিক্রি করতেছে। সিভিল সার্জন বলেন, অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। ইতিমধ্যে আমাদের কাছে একটা অভিযোগ ছিল, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে যদি আমরা অভিযোগ পাই, ওই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন মাধ্যমে অভিযোগ পেয়ে কুমিল্লার অক্সিজেন দোকানগুলোতে কোনো অনৈতিক পন্থা অবলম্বন না করার জন্য সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সময় সংবাদ, কুমিল্লা। গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজে ল্যাবের পিসিআর মেশিনের যন্ত্রাংশে ভাইরাস ছড়িয়ে পড়ায় 3 দিন ধরে বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা। মাইক্রোবায়োলজি বিভাগ ও ল্যাব প্রধান জানান, সোমবার বিকেলে করোনা পরীক্ষার জন্য দেয়া 123টি নমুনার মধ্যে 115টি পজিটিভ আসলে ফলাফল নিয়ে সন্দেহ হয় কর্তৃপক্ষের। এছাড়া পিসিআর টিউবে যেখানে ভাইরাসের উপস্থিতি একেবারেই থাকার কথা নয়, সেখানেও ভাইরাস শনাক্ত হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেন তারা। তখনই মেলে ভাইরাসের অস্তিত্ব। এ ল্যাবে প্রতিদিন 188টি নমুনা পরীক্ষা করা যেত। শুক্রবারের মধ্যে ল্যাবটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করে আবার নমুনা পরীক্ষা শুরু হবে বলে জানান ল্যাব প্রধান সাইফুল ইসলাম। পাহাড়ে মেঘ বৃষ্টির খেলা। এদিকে র্যাবের অভিযানে আটক চিত্রনায়িকা পরিমণি এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বনানী থানায় আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, জেনিফার, র্যাবের সদর দপ্তর থেকে প্রায় ঘণ্টাখানেক হয়ে গেল পরিমণি প্রযোজক রাজ সহ অন্যান্য যে 2 জন রয়েছে, মোট 4 জনকে বনানী থানায় নিয়ে আসা হয়েছে এবং এখানে পরবর্তী যে মামলা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি মূলত চলছে। আমরা এই মুহূর্তে বনানী থানার বাইরে অবস্থান করছি, এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে। আপনি জানেন যে গতকাল থেকেই চিত্রনায়িকা পরিমণি যে ইস্যুতে বেশ আলোচনা সমালোচনা চলছে সারা দেশ জুড়ে
এবং এর প্রেক্ষিতে যারা উৎসুক জনতা তারা আসলে এই বনানী থানার সামনে ভিড় করেছেন এবং এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন। তো আমরা যতদূর জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই মামলার যে প্রক্রিয়া, সেই মামলার প্রক্রিয়া শেষে পরিমণি প্রযোজক রাজ সহ অন্যান্য যে আরও 2 জন মোট সহ 4 জনকে বনানী থানা থেকে বের করে মামলার প্রক্রিয়া শেষে বের করে তাদেরকে আদালতে তোলা হবে। এবং আমরা জানি যে র্যাবের যে গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন তার ভাষ্যমতে তিনি বলছেন যে মোট একাধিক মামলা দেওয়ার ইঙ্গিত তিনি দিয়েছেন। যদিও আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে পরিমণিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হবে। আপনাকে একটু বলে রাখি জেনিফার যে গতকালকে পরিমণির যে বনানীর বাসা রয়েছে সেই বনানীর বাসায় অভিযান পরিচালনা করেছে র্যাব এবং ওই অভিযান থেকে বিপুল পরিমাণ যে মাদকদ্রব্য সেই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি ভয়ঙ্কর যে মাদক আইস এবং LSD সেটি উদ্ধার করা হয়। যদিও র্যাব বলছে যে পরিমণির যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সটি মদের লাইসেন্সটি সেটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এবং যে পরিমাণ মদ অর্থাৎ যে পরিমাণ মাদকদ্রব্য তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে, মদ উদ্ধার করা হয়েছে, সেটির আসলে সেটি তার যে লাইসেন্স সেই র্যাবের ভাষ্যমতে সেই লাইসেন্স সেটি কভার করে না। পাশাপাশি পরিচালক পরিমণির বাসার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ যে আইন সেই নিয়ন্ত্রণ আইনেও মামলা হতে পারে পরিচালক রাজের বিরুদ্ধে সহ আরও যে 2 জন রয়েছে তাদের সহযোগে সেই 2 জনের বিরুদ্ধে। তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পরিমণি প্রযোজক রাজ সহ অন্যান্যদের বনানী থানার সামনে থেকে বের করে আনা হবে মামলার প্রক্রিয়া শেষে। যদিও এখনও আমরা আসলে জানতে পারিনি যে মামলাটি এখন পর্যন্ত হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমরা যতদূর জানতে পেরেছি এই মামলার প্রক্রিয়া শেষেই তাকে আদালতে নেওয়া হবে এবং আদালতে নেওয়ার পরপরই যেই কার্যক্রম সেটি আসলে পরিচালনা করা হবে। তো এই মুহূর্তে আসলে জেনিফার আপনাকে একটু বলে রাখি মামলার প্রক্রিয়া হয়তো শেষ করে কিছুক্ষণের মধ্যেই আমরা সেই তোড়জোড় লক্ষ্য করছি। পুলিশের যে সতর্কতা সেই সতর্কতা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি অন্যান্য যেই অবস্থা অর্থাৎ এখানে যে ভিড় জমেছে, উৎসুক জনতার যে ভিড় জমেছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য একটি প্রক্রিয়া পুলিশের পক্ষ থেকে যে তৎপরতা সেই তৎপরতা আমরা লক্ষ্য করছি। তো জেনিফার বলা যায় যে এই মুহূর্তে বনানী থানার সামনে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, গণমাধ্যম কর্মীরা তো রয়েছেই, পাশাপাশি উৎসুক জনতার ভিড় রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে মামলার যে প্রক্রিয়া সেই মামলার প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে তোলা হবে পরিমণি সহ অন্যান্য যেই তার রাজ এবং অন্যান্য যে সহযোগীরা রয়েছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা জানতে পারবো, মামলা হলেই হয়তোবা সেটি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার হাতে সবশেষ। র্যাবের অভিযানে আটক চিত্রনায়িকা পরিমণি এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সবশেষ খবর জানাচ্ছিলেন বনানী থানা থেকে সহকর্মী তোহা খান তামিম। ভারতের বিভিন্ন স্থানে পাচার হয়ে বন্দি দশায় দিন গুনছেন প্রায় 10,000 বাংলাদেশি নারী। সীমান্তে পাচারকারীদের অর্ধশত আস্তানারও সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ফেসবুক, টিকটকের মাধ্যমে প্রতারণার নতুন ফাঁদ ফেলছে পাচার চক্রগুলো। করোনায় সীমান্তবর্তী এলাকাকেই টার্গেট করছে মানব পাচারকারীরা। মার্জিয়া মমুর রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। নোয়াপাড়া এই গ্রামটি থেকে মাত্র কয়েকশো গজ দূরেই ভারত সীমান্ত, আর সীমান্তবর্তী এই গ্রামগুলোতেই ডেরা বেঁধেছে পাচারকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকাতেই অর্ধশত সেফ হোম রয়েছে পাচারকারীদের। 4156 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত স্থল সীমান্ত বিশ্বের 5ম দীর্ঘ ভূমি সীমানার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানব পাচার। সীমান্তবর্তী গ্রামগুলোতে দরিদ্র মানুষকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে ভারতে। করোনায় মানব পাচারকারীদের টার্গেট এখন সীমান্তবর্তী এলাকার কন্যা, শিশু, কিশোরী ও তরুণীরা। বউ বাচ্চা সবসময় আতঙ্ক করে আছে, মনে করেন ছেলেবেলে কিডন্যাপ করে নিয়ে যাইতেছে, রাত হলে নিয়ে যায়, আন্ধার হলো বা পাচার করে নিয়ে যাইতে আছে। টাকা পয়সা দিয়া, চাকরি লোভ দিয়া, ফুল আমাইয়া লইয়া সব তারা পাচার করিয়া জায়গা। আমাদের স্কুলের অনেক মেয়েদেরকে নিয়ে গেছে। সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোতে পাচারকারীদের অন্তত 50টি আস্তানা চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি সেফ হাউজেই এই পাচারিত নারীরা ধর্ষিত হতো, জোর করে মাদকাসক্ত করা হতো। এই বিষয়গুলো তারা গোপনে ভিডিও করত। র্যাব বলছে সীমান্ত পার করে পাচারকারী চক্র প্রথমে ভিকটিমদের কলকাতায় পাঠায়, যেখানকার আস্তানায় তাদের আটকে রাখা হয় বেশ কয়েকদিন।
ভারতের নকল আধার কার্ড তৈরির পর ট্রেনে করে ভিকটিমদের বেঙ্গালুরু ও চেন্নাইয়ে আরেকটি পাচারকারী চক্রের হাতে তুলে দেয়া হয়। ভারতে নারী পাচারে জড়িত দেশের ভেতরে প্রধান 4টি চক্র, যেখানে সক্রিয় 250 সদস্য। যশোর ও সাতক্ষীরা জেলা দিয়ে পাচার হচ্ছে সবচেয়ে বেশি। ভারতীয় পুলিশের কাছ থেকে সহযোগিতার ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। বিভিন্ন সময় অভিযানে অনেকে গ্রেফতার হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। গত 10 বছরে ভারতে পাচার হওয়া প্রায় 2000 নারীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ। নওগাঁর মোকামে আরও 1 দফা বেড়েছে চালের দর। কেজিতে 4 থেকে 5 টাকা বাড়তি দরে চাল কিনতে হিমশিম খাওয়ার কথা বলছেন ক্রেতারা। চালের দর বৃদ্ধির জন্য কঠোর বিধিনিষেধের কারণে পরিবহনে বাড়তি খরচের অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। বাজার সহনীয় রাখতে প্রশাসনের তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। গেল 1.5 সপ্তাহ ধরেই নওগাঁর মোকামে ঊর্ধ্বগামী চালের বাজার। ঈদের পর কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়ে গেছে দাম। মোটা চাল ধরেন যে 4-5 টাকা বৃদ্ধি হয়েছে। ঈদের আগে যেটা ছিল 42-44 টাকা ছিল, সেটা এখন 48-50 টাকা বিক্রি হচ্ছে। কাস্টমাররা আসে, তারা কম দামের চাল খুঁজতেছে, কম দামের চাল পছন্দ হচ্ছে না, আবার যারা খায়নি কম দামের চাল খেতে পারছে না। আয়ের জায়গা যতটুকু বাড়িছে তার থেকে বেশি বাড়িছে চালের দাম। যদি সরকার যদি সেক্ষেত্রে যদি 50-এর নিচে যদি আর কি আসে, তাহলে সবার ক্ষেত্রে ভালো হয়। দাম বৃদ্ধির তালিকায় মোটা চালের চেয়ে চিকন চাল 1 ধাপ এগিয়ে, আর দফায় দফায় চালের দর বৃদ্ধিতে প্রভাব পড়েছে বেচাকেনায়। লকডাউনটা চলছে, এটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং মিলাররা বলছে তাদের কষ্টটা বেশি পড়ছে, বাজারে ধানের দাম বেশি। এই সব মিলে দেখা যাচ্ছে যে 50 কেজি বস্তা প্রতি আপনার 50 টাকা 80-100 পর্যন্ত চালের দাম বৃদ্ধি পেয়েছে। নওগাঁর বাজারে স্বর্ণা 48 টাকা থেকে বেড়ে 52 টাকা, মোটা আটাশ 48 টাকা থেকে 50 টাকা, জিরা শাল 58 থেকে 60 টাকা, কাটারি 60 থেকে 65 টাকা, নাজির শাল 58 থেকে 62 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখনই বাজার কিন্তু খুব বাড়ে নাই, হয়তো 1 টাকা বাড়ছে, কিন্তু খুচরা পর্যায়ে দেখেন 3 টাকা 4 টাকা বেড়ে গেছে। তো এই গ্যাপটা তো আসলে সরকারই পারবে বা প্রশাসনই পারবে এই গ্যাপটাকে পূরণ করা বা এটা প্রেশার দেওয়া। চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁর আড়ত থেকে গড়ে প্রতিদিন 120 থেকে 150 ট্রাক চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রংপুরে অভিনব কায়দায় অবসরপ্রাপ্ত এক কারা প্রশিক্ষকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় ভুয়া এক নারী ম্যাজিস্ট্রেটকে দিনাজপুরের ফুলবাড়ি থেকে গ্রেফতার করেছে পিবিআই। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। পূর্ব পরিচয় সূত্র ধরে গত 2 আগস্ট রংপুরে জেলা প্রশাসকের বাসভবনের সামনে আরজু মিয়াকে ডেকে নেন ওই নারী। সেখানে যাওয়া মাত্র ওই নারী এবং একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের লোকজন তাকে ধরে নিয়ে যায়। নিজেকে ম্যাজিস্ট্রেট ও আরজুকে নিজের মাদকাসক্ত ভাই পরিচয় দিয়ে চিকিৎসার জন্য সেখানে রেখে চলে যান ওই নারী। আরজু মিয়ার অভিযোগ, এ সময় টাকা, ঘড়ি, আংটি ও ড্রাইভিং লাইসেন্সও কেড়ে নেওয়া হয়। আমি আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুকা, আমি একটু রংপুরে আসছি, একটু দেখা করা যাবে? যেহেতু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতেছে যে এনিহাও ডাকতেই পারে বা কথা বলতে পারে, তো আমি সাথে সাথে চলে এসেছি। পরে আমাকে তারা উপরে তুলে নিয়ে যায়, একটা রুমের মধ্যে তালা বন্ধ করে। যেহেতু আমরা জানি উনি মহিলা ম্যাজিস্ট্রেট, তখন আমরা আমাদের নিয়ম মাফিক ওনাকে ভিতরে রাখি। উনি আসলে ম্যাজিস্ট্রেট কিনা এই জিনিসটা যাচাই করা উচিত ছিল। খবর পেয়ে আরজু মিয়াকে উদ্ধার ও নিরাময় কেন্দ্র থেকে 2 পরিচালককে আটক করে পিবিআই। তাদের দেয়া তথ্য অনুযায়ী দিনাজপুরের ফুলবাড়ি থেকে আটক করা হয় মূল অভিযুক্তকেও। খুব দ্রুত সময়ের মধ্যেই সেই জনৈক নির্বাহী ম্যাজিস্ট্রেট অনামিকা সরকার ওরফে আনিকা, তাকে আমরা দিনাজপুরের ফুলবাড়ি থেকে অ্যারেস্ট করি। উনি এটি অভ্যাসগতভাবে করেন। তার আগেও ঢাকায় একটি তার এই প্রতারণার মামলা রয়েছে। উনি বিভিন্ন সময়ে তার পরিচয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেন। 5-6 মাস আগে সৈয়দপুর এয়ারপোর্টে ওই নারীর সঙ্গে পরিচয় হয়েছিল আরজু মিয়ার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরও থাকছে, জীবিত থেকেও কাগজপত্রে মৃত, বেঁচে আছেন প্রমাণ করতে ঝিনাইদহ নির্বাচন অফিসে ভুক্তভোগীর ধর্ণা। টিকার নিবন্ধন করতে গিয়েই বেরিয়ে আসে তথ্য জীবিত থেকেও মৃত তিনি। শুনতে অবাক লাগলেও ঝিনাইদহে এক ব্যবসায়ীর সাথে ঘটেছে এমন ঘটনা। নির্বাচন কমিশনের ডাটাবেজের তথ্যে 3 বছর আগে থেকে মৃত দেখানো হয় কাঞ্চননগরের SM আনোয়ার হোসেনকে। নিজেকে জীবিত প্রমাণ করতে সশরীরে দাঁড়ে দাঁড়ে ঘুরেও সুরাহা হচ্ছে না। এ কারণে করোনা টিকার
নিবন্ধনও করতে পারছেন না তিনি। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ঝিনাইদহ পৌরসভার কাঞ্চননগর গ্রামের বাসিন্দা SM আনোয়ার হোসেন, পেশায় ঠিকাদার। মহামারী করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে গিয়ে বিপাকে পড়েন তিনি। বারবার চেষ্টা করেও সুযোগ না পেয়ে তিনি যান জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে। সেখানে গিয়ে জানতে পারেন 3 বছর আগেই মৃতের তালিকায় নাম উঠেছে তার। এরকম আমি মৃত্যু হয়েছে 3 বছর আগে। শুধু আমার কাছেই না, আমি সহ আমার পরিবারের প্রত্যেকটা মানুষ একটা পেরেশানির ভিতরে আছি। এমনকি আমার যদি এখন মৃত্যু হয়, আমি কোনো ডাক্তারের কাছে বা আমি যদি কোথাও সেবা নেওয়ার জন্য যাই বা কোনো জায়গায় কোনো বড় ডাক্তারের কাছে যাইতে চাই, তাও আমি যেতে পারবো না। নিজেকে জীবিত প্রমাণ করতে ঘুরছেন নির্বাচন কমিশন, কাউন্সিলর কার্যালয় সহ নানা স্থানে। বিভিন্ন জটিলতা তৈরি হয়, দ্রুত এই সমস্যার সমাধান চান স্বজনরা। SM আনোয়ার ভাই টিকা রেজিস্ট্রেশন করতে আসছিল। NID থেকে আপনার তথ্য যাচাই করা সম্ভব হয়নি। নির্বাচন অফিসে গেছে, তার মানে দুনিয়ার ভাষা দিয়ে বের করে দিয়েছে। শুধু বাবার না, আমাদের পুরো ফ্যামিলির উপর এটা একটা অনেক বড় একটা চাপ পড়ছে। সে 2 বছর আগে না 3 বছর আগে বলে মরে গেছে। তার অন্য ভাই মরেছে, কিন্তু সে জীবিত আছে এখনো পর্যন্ত। বিভিন্ন রকমের ব্যাংকের কাজ, তারপরে জন্ম নিবন্ধনের কাজ, তারপরে বিভিন্ন জমি বেচার কাজ, এইসবের কাজ করতে গিয়ে ব্যাহত হচ্ছে। এদিকে তালিকায় এ ধরনের অন্তর্ভুক্তি নিয়ে কোনো সদুত্তর নেই সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। কি কারণে হয়েছে এখন আমরা তো ওটা বলতে পারতেছি না। আমরা ওই আবেদনটা যাচাই বাছাই করে আমরা সংশ্লিষ্ট আমাদের জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাবো। 1968 সালের 4 জানুয়ারি সদরের কাঞ্চননগর গ্রামে জন্মগ্রহণ করেন SM আনোয়ার হোসেন। সময় সংবাদ, ঝিনাইদহ। হবিগঞ্জ সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন রিফিল কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। আগামী 1 সপ্তাহের মধ্যে সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সম্ভব হবে বলে জানান তিনি। হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করার সময় সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু হলেও 2 বছরও শেষ হয়নি। সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে আজ সকালে বাকি কাজ শুরু করে কর্তৃপক্ষ। দেখছেন বাংলার সময়। শীতলক্ষ্যা তীরের ঐতিহ্যবাহী সোনাকান্দা হাটে কবুতর বেচা কেনার ধুম। লোটাস, মিলি, শার্টিং, বাজিকর সহ নানা রকম কবুতরের পসরা। কঠোর বিধিনিষেধেও নারায়ণগঞ্জ বন্দরের এই হাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। নারায়ণগঞ্জের সোনাকান্দা কবুতর হাট, কঠোর বিধি নিষেধেও যেন কবুতরে মেলা। শীতলক্ষ্যা তীরে লক্ষা, গ্রিবাজ, বোম্বাই, সিরাজি সহ হরেক রকম কবুতরের পসরা বসেছে। কবুতর ঘিরে ঠাসা ভিড় থাকলেও বেচা কেনা কম। নানা অঞ্চল থেকে ব্যবসায়ী ও শৌখিন পালনকারীরা কবুতর নিয়ে আসেন হাটে, কিন্তু সস্তাতেও বিক্রি করতে পারছেন না। এটার দাম আছে লাগা 3000-4000 টাকা জোড়া, অনকায় 300 টাকা পিস। বিক্রি করা সম্ভব না। লক্ষ কবুতর 2000 টাকা দাম, অনেক এখানে কাস্টমার নাই। এটা আপনি রেস করতে পারে, এটা অনেক দূরত্বে ছাড়লে আয়, মানে হুমা কবুতরটা গুণ হলো। এটা কবুতর দাম অনেক কম আছে, যে কবুতর নিতে আসছে ওটা এখনো পাইনি, খুঁজতেছি, যদি পাই আশা করে নিয়ে যাবো। কবুতরের বাজার মন্দ, করোনার কারণে মানুষ আইতে পারে না, এখন তো নিজেই খাইতে পারে না, কবুতরের কি পোষবো। তবে কর্তৃপক্ষের দাবি, কঠোর বিধি নিষেধে স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বেচা কিনা হইতেছে। আপনার এই যে ডিস্ট্রিক্টের লোক আসতেছে শীতলক্ষ্যা নদীতে। করোনার এই সময়কালীন স্বাস্থ্যবিধি মানার জন্য কমিটিকে বলে দেওয়া হয়েছে এবং মাঝে মাঝে আমরাও টহলে দিই। ওখানে আমাদের একটা পুলিশ টিমও হাটের দিনগুলোতে সার্বক্ষণিক থাকেন। প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কবুতরের জমজমাট বেচা কেনা চলে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এ বর্ষায় এক অচেনা রূপে সেজেছে পর্বতের নগরী বান্দরবান। প্রতি মুহূর্তেই যেন নতুন রূপে ধরা দিচ্ছে এখানকার প্রতিটি পাহাড়ের চূড়া। কখনো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, আবার কখনো নেমে আসছে বৃষ্টির ধারা, আবার কখনো রোদ। বান্দরবানের পাহাড়গুলোকে দুচোখ ভরে উপভোগ করতে সেনাবাহিনী তৈরি করেছে পর্যটন কেন্দ্র তমাতুঙ্গি। শাখাউটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বান্দরবনের সুউচ্চ প্রতিটি পাহাড়ের চূড়ায় এখন ভেসে বেড়ানো মেঘের ভেলা। একটু মেঘ কেটে গেলে চোখের সামনে ভেসে ওঠে পাহাড়গুলো। শুধু যে পাহাড়ের চূড়া বললে অনেকটাই ভুল হবে। এখানকার রাস্তাগুলো কিছুক্ষণ পরপর ঢেকে যাচ্ছে মেঘের চাদরে। তবে দূরত্ব এবং অবস্থানগত কারণে সবগুলো পাহাড়ের সৌন্দর্য একসাথে উপভোগ করা অনেকটা দুরূহ। কিন্তু সেনাবাহিনীর বুদ্ধিমত্তায় সেই দুরূহ পরিস্থিতি এখন কেটে গেছে বলা চলে। সুউচ্চ পাহাড়ি কন্যা বা তমাতঙ্গি নামে গড়ে তোলা এই পর্যটন কেন্দ্র থেকে চোখে পড়বে দেশের অন্যতম 3 পর্বত শৃঙ্গ কেওকারডং, তাজিংডং এবং ডিম পাহাড়। এই রাস্তাটা হয়ে গেলে আমাদের না দেখার অনেক দৃশ্য, না দেখার অনেক জায়গা এই রাস্তার সৃষ্টি হওয়ার ফলে আমাদের চোখে নজর আসবে, পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান হবে। আগে হয়তো পায়ে হেঁটে একবার এক একটি পাহাড় দেখতে আসতো পর্যটক কিংবা অভিযাত্রীরা। দুঃখ থেকে যেত বাকি পাহাড়গুলো দেখতে না পারার, কিন্তু সেই কষ্ট মুছে দিতে পারবে এই তমাতঙ্গি। আর স্থানীয় বাসিন্দারা সময় গুনছে সুদিন ফেরার। পর্যটক আইলে আর লাভ হবো। আগে তো মনে করে এত চলে, গাড়ি রাস্তা নাই, এখন গাড়ি রাস্তা আছে, দোকানপাট হবে আর ব্যবসা একটু উন্নতি দিকে হবে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচুতে অবস্থান এই তমাতঙ্গির। শীত মৌসুমকে ধরা হয় বাংলাদেশের পর্যটন মৌসুম, কিন্তু সে ভাবনায় কিছুটা পরিবর্তন আনতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। আর তার অংশ হিসেবে বান্দরবনে গড়ে তোলা হয়েছে তমাতঙ্গি, যেখান থেকে দেখা যায় বাংলাদেশের সর্বোচ্চ 3টি পর্বতশৃঙ্গ। রয়েছে এই বর্ষা মৌসুমে মেঘের খেলা। পর্যটকদের মেঘের খেলা দেখতে হলে অবশ্যই আসতে হবে এই তমাতঙ্গিতে। বান্দরবনের দুর্গম থানসি তমাতঙ্গি থেকে কমল দে, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 সপ্তাহ পেছালো গণটিকা কার্যক্রম। শনিবার পরীক্ষামূলক দেওয়ার পর পুরোদমে শুরু 14 আগস্ট। করোনায় রেকর্ড 264 জনের মৃত্যু। কাল থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে এবং করোনায় সীমান্ত এলাকায় বেড়েছে মানব পাচার। ভারতে প্রায় 10,000 বাংলাদেশি নারীর বন্দি জীবন। পাচারকারীদের অর্ধশত আস্তানার সন্ধান। এই ছিল বাংলার সময়ে, সঙ্গে থাকুন সময়।